ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। পবিত্র এক মাস সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ। ঈদের এই আনন্দঘন সময়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত ঈদের বিশেষ আড্ডা, ঈদ আড্ডা। আজকের আড্ডায় আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াসিম কবির পলাশ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। সাথে সাথে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের প্রিয় শিল্পী মারুফা তৃষা। কেমন আছেন আপু? খুব ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রথমে ভাইয়ার কাছে আমার একদম খুব সিলি একটা প্রশ্ন বলা যায়। আমি শুনেছি ভাইয়াকে সবাই গামছা পলাশ ডাকে, কেন ডাকে? আসলে গামছা পলাশ, আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে যখন আমি মিউজিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন একটু জানবেন যে চারুকলা, ফোকলোর, মিউজিক, নাট্যকলা যে স্টুডেন্টগুলো তারা একটু আলাদা, একটু ক্রিয়েটিভ হয়, একটু আলাদা, মানে ওদেরকে সাধারণ স্বাভাবিক মানুষ বলা যায় না আসলে। দেখলে বোঝা যায় যে কোনো অন্য ধরনের টান আছে। তো আমরা যদি গরমকালে ফতুয়া পড়তাম, সেটা গামছা দিয়ে বানিয়ে পড়তাম। আবার মাথায় গামছা বেঁধে দেখা যাচ্ছে চারুকলার বড় ভাইরা বৈশাখী উৎসব পালন করছে কৃষকের মতো পিছনে বেঁধে। তো আমি যখন ফোক নিয়ে কাজ শুরু করলাম, যে আমি ফোকেই থাকবো, পড়াশোনা শেষ করে, মানে বেসিক আমার ফোক হবে, তখন আমি চিন্তা করলাম আমার আলাদা কিছু লাগবে, নামের সাথে, আমার পারফরমেন্সের সাথে যেটা যায়, আমার ফোক মিউজিকের সাথে যেটা যায়, কি যাইতে পারে, সেটা গামছা। গামছা এমন একটা জিনিস, সেটা হলো যে প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো একটা সময় ব্যবহার করেছে, না করছে, করেছে না করেছে, এখন হয়তো বা অনেকে টাওয়াল ইউজ করছে, কিন্তু একটা জেনারেশন বেসড আছে। তো যারা গ্রামকে ভালোবাসে, যারা বাঙালিয়ানা পছন্দ করে, তারা কিন্তু, আমার এক বোন আছে, সে কানাডায় থাকে, সে কিন্তু ওই এখনো টাওয়াল ইউজ করে না, গামছা নিয়ে যায়, 1 ডজন করে গামছা নিয়ে যায়। এই যে বাংলার যে একটা ঐতিহ্যের টান। তো এই গামছাটা আমি মাথায় বাঁধলাম, এবং গামছাটা বাঁধলাম একটু শিক স্টাইলে, যেটাকে পাগড়ি বলা হয়। তো যখন আমি প্রথম আমার অডিও অ্যালবাম রিলিজ হলো 2010, কেন বান্ধব দালান ঘর, তখন ইন্ডাস্ট্রিতে অনেক পলাশ, বড় পলাশ ভাই, যাকে আমরা ডিজে পলাশ নামে চিনি, রেডিও একটি ব্যান্ডে একটা পলাশ ছিল, যে এখন ওয়ারফেজে আছে, ওই পলাশ, আমাদের আরেক পলাশ আছে কিশোর পলাশ, তারপরে আরেকজন রাশিদ পলাশ, সব মিলে পলাশ। তো আমার নাম কি দেওয়া যায় অ্যালবামের বুকে, ইয়েতে। তো হঠাৎ করে আমাদের তবলাবাদক পল্লব সেনাল আছে, পল্লব দা, সোহেল ভাই আছে, আসিফ ভাইয়ের স্টুডিওতে, ওখানে বলা হলো যে পলাশের নাম, ও তো গামছা পরে, নাম গামছা পলাশ দেওয়া। এই যে তখন থেকে একটা ট্রেডিশন শুরু হলো, কোনো প্রোগ্রাম আসলে, কোনো টেলিভিশন প্রোগ্রাম আসলে, কোনো টক শো আসলে, কি কোন পলাশ, ওই গামছা পলাশ, এটা শর্টকাট হয়ে যায় আর কি, পরিচিতিটা এক নামে চিনে। অনেক পলাশের ভিড়ে খুঁজে নেওয়ার একটা নতুন তরিকা। তো প্রথম দিকে একটু খটকা লাগতো যে গামছা পলাশ, আস্তে আস্তে মানিয়ে ফেলেছি, এবং এটাতে আমি এনজয় করি এখন, ভালো লাগে। কিন্তু আমার তো বেশ ভালো লাগে যে পলাশ ভাইয়ের যত ইন্ডাস্ট্রিতে যত পলাশই থাক না কেন, আমাদের গামছা পলাশ ভাইয়ের সাথে আবার যে আপনার যে পছন্দ লোকগান, তার সাথে এটা অন্য ধরনের এটা আমার কস্টিউমের সাথে যায়, গান, কস্টিউম সবকিছু মিলে যেন মানে জিনিসটা পরিপূর্ণ করে। কারণ আমি লোকগান গাওয়ার সময় যদি হ্যাট পরি, ক্যাপ পরি, কেমন ভালো লাগবে, বেমানান লাগবে। এখন কিন্তু আমরা আপনার কাছে চলে যাব। যেহেতু ঈদের মরশুম চলছে, ছোটবেলায় ঈদের কোনো মজার স্মৃতি যদি থাকে আমাদের দর্শকদের জন্য যদি আজকে শেয়ার করেন আমাদের সাথে। মজার স্মৃতি তো ছোটবেলা জুড়েই মজার স্মৃতি, ঈদ মানে আমাদের মজা ছিল। তবে এখন যেটা হয়, এটা খুবই আগের, সেই ঈদের আনন্দটা খুবই মিস করি। যতই বড় হচ্ছি তখন সালামিটা পেতাম, এখন দিতে হয়। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই আমার মানে খারাপ লাগে, এক ধরনের একদমই খারাপই লাগে, যে কেন যে বড় হয়ে গেলাম, সেই জিনিসটাই ফিল হয় ঈদের দিন আসলে আমার। যে ছোটবেলায় যে নতুন জামার, আমি তো এমন হতো যে আমি রোজ যখনই আমি কিনে ফেলতাম, বেশ আগে ভাগেই কিনে ফেলতাম, কেনার পরে সেই ঈদ পর্যন্ত তো আমি প্রতিদিন মনে হয় 8-10 বার করে দেখিয়ে নিতাম যে গন্ধ। আরেকটা কথা, তোমার কি মনে আছে কোনোদিন, দুজনকে বলি, যে ছোটবেলায় একটা জিনিসই মনে হয়েছে যে আমি কেন ছোট বড় হব, কিন্তু একটা জিনিসই হয়েছে যে মানে যদি লেখাপড়া না থাকতো, ছোটবেলায় ছোট থাকে ভালো ছিল না, লেখাপড়ার জন্য মনে হয় বলতাম যে বড় কবে হব, কবে লেখাপড়া থাকবে না, পড়াশোনাটা থাকবে না। এটা মনে হয় ভাই প্রতিদিনই আসলে প্রতিনিয়ত মনে হয়, পরীক্ষা আসলে মনে হতো না যে কবে যে পরীক্ষাটা যাবে, কবে সবাই বিএ পাস করবে, এমএ পাস করব, কোনো লেখাপড়া থাকবে না, ঘুমাবো আর ঘুমাবো। কিন্তু এই জীবনটা আর আগের জীবনটা সম্পূর্ণ ডিফারেন্ট, আকাশ পাতাল তফাৎ আসলে। তখনকার সময় আর এখনকার সময়, এখনো আমরা প্রতিনিয়ত ভাবি যে ছোট মজা হতো। যেমন এই যে
ঈদটা চলে আসলো, রমজান মাসটা চলে গেল, মনে হলো খুব তাড়াতাড়ি কেটে গেল, চলে গেল। আমরা চোখেও দেখলাম না একটা দিন দিন। জামা একটা সাদা জুতা কেনার যে মজাটা, ওই এটা জিনিসটা এখন 1000 মানে এটা কিনবো সময়টা মানে পাই না আমরা অনেক আগের টাকা মতো দিয়ে করে। অনেক কিছু কিনলেও সেই সেই আনন্দটা আর আনন্দটা পাওয়া আসলে যায় না। আমরা সেই ঘ্রাণটাই সেই নাই, ওই ঘ্রাণটাই, ঘ্রাণটাই সেটাই নাই। বলছিলাম। আসলে ওই অনুভূতিটা আমরা আসলে ফিল করার মতো সময়টাই আসলে পাই না, Right. যেহেতু আমরা সবাই সবার খুব ব্যস্ত একটা জীবন যাপন করি। একদম। তো তবুও আমরা এর মধ্যে আছি, গানের জগতে আছি, গানে, সাংস্কৃতিক আনন্দে, জগতে হ্যাঁ, আছি। আমরা প্রকৃতিতেই আছি কিন্তু বলা আপু যায়। যদি বলেন, আপনি তো সাধারণত আধুনিক গানগুলোই গেয়ে থাকেন, গানটা নিশ্চয়ই অনেক মজা করে, অনেক জীবনের সাথে মিলিয়ে মিশিয়ে গান বেছে নেয়, যেমন ভাই গায় লোকগীতি, আপনি গান আধুনিক, মানে আধুনিকই কেন, অন্য গান নয় কেন? আমার বেসিক্যালি আমার ফ্যামিলিতে আমার মা, আমি ছোটবেলা থেকে দেখছি আমার মা গান গাইতেন, আমার খালামণি গান গাইতো, এবং আমার নানু গান খুব পছন্দ করতো, গাইতোই। সবাই গানের কিন্তু সাথে হ্যাঁ, সবাই সম্পৃক্ত। গানের সাথে। আর আধুনিক গানটাই সবাই আমার মানে আমার ছোটবেলায় সেই স্মৃতিটাই মনে আছে যে আমার বাসায় আমার মা সবসময় লতাজির গান শুনতেন, বাহ, আশা ভোসলের গান শুনতেন। তো ওই জায়গা থেকে আমি বলবো আমার মায়ের কাছ থেকে আমার ওই চর্চাটা পাওয়া, অথবা আমার ওই ইচ্ছাটা পাওয়া, যে মাকে আমি সবসময় শুনতাম এই ধরনের গান তিনি শুনছেন, এবং আমার মধ্যে ওই জিনিসটা এমনভাবে বিল্ড হয়েছে যে আমারও ছোটবেলা থেকেই, যে টাইমে সবাই হয় না যে একটু ফিল্মের গান সবাই গাইছে, কিন্তু আমার ভালো লাগতো সেই আশাজির গান, হ্যাঁ, লতাজির গান, আমাদের কিংবদন্তি রুনা লায়লা ম্যামের গান, সাবিনা ইয়াসমিনের গান। তো সেই জায়গা থেকে ছোটবেলা থেকেই আমি আসলে ওই চর্চাটা পেয়েছি আমার পরিবারের কাছ থেকে, আচ্ছা, আমার মায়ের কাছ থেকেই বলা চলে। স্বাভাবিক, আমরা ছোটবেলায় আসলে যে পরিবেশে যেভাবে বড় হই, সেটার অনেকটা ছাপ আমাদের পরবর্তী জীবনে Exactly, বলা যায় হ্যাঁ, একেবারে মানে আয়নার মতো প্রতিফলন দেখা যায়, সেটারই অনেকটা আপু যেটা বললো। আর ভাইয়ের লোকগীতি চয়েস করার কারণটা কি? আমার লোকগীতি চয়েস তো আমি বলতে গর্ববোধ করি যে আমি গ্রামের ছেলে। আমার গ্রামে আমি 2001-এ আমি যখন মানে ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষা দিই, তখন আমার ইলেকট্রিসিটি গেছে আমার গ্রামে। তো সেই গানটা ছোটবেলা থেকে, আমি যখন শৈশব থেকেই, আমার বাড়িটাও একদম অনেক বিস্তৃত একটা বিলের শেষ সীমানার পাশে বাড়ি। তো ওখান থেকে যখন বিলে পানি উঠতো, তাল গাছের 2-3টা তাল গাছের মাঝখানে ডিঙ্গি নৌকাগুলো বাঁধা থাকতো, এখনো চোখে ভাসে। নৌকা দিয়ে মানে আমি যখন 8টা, 8:30, 9টার দিকে একটা ঘুম আসতো না ভাত খাওয়ার পরে, তখন আমি ওই জ্যোৎস্নার আলো পড়তেছে পানির উপরে, চিকচিক চিকচিক একটা জল জ্যোৎস্না যে ভাবটা, এটা আমি জীবনে অনেক উপভোগ করেছি। তারপরে দেখলাম যে জল জ্যোৎস্না নামে কোন একটা কাব্যিক ভাষা আছে, যেটা হুমায়ুন আহমেদের অনেক ব্যবহার করেছে। পরে আমি মিলাইলাম যে এটাই আসলে জল জ্যোৎস্না, খেলা জ্যোৎস্না হচ্ছে, জলটা চিকচিক চিক করে নড়তেছে আর একটা ইয়ে হচ্ছে। তে আমি রাত্রি 9টা, 9:30টার দিকে ডিঙ্গি নৌকায় বেয়ে আমি ভরা বিলে চলে যেতাম, গিয়ে ওই জাল থেকে মাছ তুলতাম, একটা ওই শালুক ফুল খাইতাম, এটা খেয়ে আমার যখন ঘুমটা ভেঙে যেত তখন আবার এসে পড়াশোনা করতাম। তো এই যে জিনিসটা, এবং শুনশান নীরবতা এবং প্রকৃতি যে সময় দেওয়াটা, ইলেকট্রোলাইজিং কোনো কিছু তখন ছিল না, প্রকৃতি আমাকে পুরোপুরি সময় দিত, এবং প্রকৃতির কাছ থেকে আমি লোকগানটা নিয়েছি। এটাই আমার শুরু এবং শেষ। বাহ, এটা খুব অসাধারণ গল্প আসলে। মানে আমাদের যে মূলটা যেখান থেকে আসে, শেকড়ের সাথে লোকসঙ্গীত, মানে আমাদের যে চারপাশের আমরা রূপবৈচিত্র্যের বাংলাদেশ বলি না, রূপবৈচিত্র্যের বাংলাদেশের লোক ও মানুষের যে কাছের মাটির গান, মাটির গন্ধ নিয়ে যে কথা, সেগুলো নিয়েই তো আসলে আমাদের একটা লোকগান। যে ভাদ্র মাসে তৃষা, একটা কৃষক টাটা পোড়া গরমের মধ্যে পিঠ পুড়ে যাচ্ছে, তার মানে গায়ে কিছু নেই, সে মানে মাজা নিচু করে কাজ করতেছে, একটু পরে আবার ওখানে আবার বৃষ্টি হচ্ছে। তাহলে বোঝো যে গরম থেকে বাঁচার পর বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওর ওই রাখালের মধ্যে যখন একটা ভাটিয়ালি সুর আসতেছে, কোন শান্তিতে সেই সুরটা আসতেছে, এটা আমি উপভোগ করেছি, মানে আনন্দে। হ্যাঁ অবশ্যই, সে যে গানটা গাইছে তখন খুব আনন্দে গাইছে। আবার গরম পড়তে পড়তে হঠাৎ করে আকাশে মেঘ বাতাস হচ্ছে, মানুষের মন শ্রান্ত হয়ে গেছে, মানে হা হা করে সবাই গান গাইতে শুরু করছে। অদ্ভুত একটা তৃপ্তির গান এটা, এই তৃপ্তির একটা গান। এটা থেকে প্রকৃতি মানে লোকজ গান, লোকজ মানেই আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালিয়ানা। এই যে আমরা গান নিয়ে কথা বলছি না, 2 লাইন হয়ে যাক না দর্শকদের জন্য। একদিনে সোনার বাংলায় ছিল গোলায় গোলায় ধান, আর গলায় গলায় ছিল রে ভাই, গলায় গলায় ছিল রে ভাই,
মধুর সুরে বাংলা গান, যেমন ভালা কইরা বাজান গো দোতরা, সুন্দরী কমলা নাচে, আজি হারায়া গেছে রে সেই সোনার দিনগুলা। বাহ, অসাধারণ, খুব ভালো লাগলো ভাইয়া। ঈদের শপিং কেমন চলছে? ঈদের শপিং তো আমাদের মানে ঈদ আসার আগে শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে? সপ্তম রোজা থেকে শুরু হয়েছে বল না। আমাদের যেটা হয় ঈদের মৌসুমটা আসলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়, আমাদের টেলিভিশনের ব্যস্ততা বেড়ে যায়, আলাদা একটা ওটার জন্য আলাদা একটা মানে একদম প্রিপারেশন তো থাকেই। তবে আমাদের সারা বছর এই প্রিপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়, যেহেতু আমাদের স্টেজ ফেস করতে হয়, বিভিন্ন অনুষ্ঠান থাকে। তো সেই ক্ষেত্রে আসলে এখন না সারা বছর মনে হয় যে শপিং করি আর কি। তো হ্যাঁ, ঈদের টাইমেও সেটা আরো দ্বিগুণ তো হয়ে যায়। তবে ওই যেটা বলছিলাম যে আলাদা আমাদের ইয়েটা হয় না, যে ওই এক্সাইটমেন্ট আর ঈদের জন্য যে কিনছি ওই ব্যাপারটা আর মানে এখন আর এই সময় এসে আর নাই। আর ছোটবেলায় এমন কি কোনো স্মৃতি আছে যে ঈদের শপিং হয়ে গেছে, মানে আমার তর্স হয়েছে না, ঈদ আসা পর্যন্ত তর্স হয়েছে না, আমি কিভাবে পরবো, কখন পরবো? এটা ছোটবেলায় সব সময় হতো, যে আমি একটু আগে বলছিলাম না যে ওই গন্ধটাই ভাল লাগতো, যে তাই ওই গন্ধটা নেয়ার জন্যই আমি মনে হয় দিনে 8-10 বার তো আমি খুলে খুলে শুধু গন্ধই নিতাম ওই আরেকটা ব্যাপার ছিল না যে এই যে লুকিয়ে রাখা, যে কেউ দেখে ফেলবে, সেটা তো একই ড্রেস হয়ে যাবে। আমি বলি একটু আমার একটা মানে তখন বেলিকেস নামে একটা জুতা ছিল, তোমরা জানো নাকি না? তো শীতের সময় ঈদ, হ্যাঁ, তখন অনেক শীতের মধ্যে মনে আছে ভোরবেলায় লেপের ভিতর থেকে বাবা মা না ডাকলেও মানে শব্দ দিতাম যে আমাকে সেহরি খেতে ডাকছে না কেন। হ্যাঁ, সেই সময়কার ঈদ বলছি। তো বাজার থেকে বাবা জুতা নিয়ে এসেছে, ওই জুতা একটা পলির মধ্যে মোড়ানো, এই করা। তো ঘুমানোর সময় আমি জুতাটা নিয়ে ঘুমাইতাম, ঠিক আছে? পাছে না কেউ নিয়ে যায়? হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবে, কালকে ঈদ, আজকে জুতা যদি নিয়ে যায়, কিংবা মানে কোন একটা বোন এসে বললো যে তোর জুতা কিন্তু ভালো করে রাখিস, রাতে কিন্তু চোরে চুরি করে নিয়ে, আমি লেপের মধ্যে পারলে পুরো ইয়ে করে জুতাটা নিয়ে ঘুমাইছি। হ্যাঁ, তো সকালে উঠে তাড়াহুড়ো করে, মানে এই সকালে গোসল করে ঈদ মাঠে যেতে হবে, নামাজ পড়তে যেতে হবে। এখন জুতা তো আর আমি খুঁজে পাই না, জুতো তো রাখছে মা বলছে তাড়াতাড়ি যে ওটা জুতার পরে তার সুন্দর করে পাঞ্জাবি পরে ঈদ মাঠে যাও, বাবার সাথে জায়নামাজ নিয়ে যাও। মা যেখানে জায়গায় বলেছে জুতা, ওখানে তো খুঁজে পাই না, জুতা তো আমার লেপের মধ্যে মোড়ানো অবস্থায় আছে। এখন জুতা নাই, কান্নাকাটি, সেই কি কান্নাকাটি, হ্যাঁ এখানে জুতা কে নিয়ে গেছে? মা বলতেছে, আমার তো খেয়াল নেই, এক্সাইটমেন্টে যে আমি ওখানে জুতা লুকে রাখছি। পরে হুট করে মনে হলো জুতা লুকে রাখছি, মা অলরেডি কিন্তু আমার মেজবানকে মারছে, তুই রাতে ঠিক বলছিস লুকা রাখছিস, তুই ঠিক রাখছিস, বের করে দে। ওরে মারবো, তার মনে হচ্ছে মানে অতি সাবধানতার কারণে নিজেই ভুলে গেছে কোথায় রাখছে। এরকম অনেক স্মৃতি আছে। তবে এই ঈদের আমার আরেকটা স্মৃতি খুবই সবসময় আমি এখন খুব মিস করি, যে ছোটবেলায় আমি আর আমার বোন একদমই একসাথেই বড় হয়েছি। তো ছোটবেলায় আমাদের এটা বেশি হতো যে দুজন মিলে একসাথে রেডি হওয়ার যে ব্যাপারটা ছিল, আমি আগে হয়তো ও আমাকে মেকআপ করে দিচ্ছে, ও আমাকে চুলটা ঠিক করে দিচ্ছে, ও আমার শেষ হওয়ার পরে আমি আবার আমার বোনের চুলটা করে দিচ্ছি। তো এই স্মৃতিগুলো না এখন আর তো জীবনে এই স্মৃতিগুলো আর আসে না। তো এই জিনিসটা আমি খুব মানে এখন আসলেও আসলে ওই আবেদনটা কেন জানি নাই। আগে যেমন ছিল যে আমি রেডি হওয়ার পর আমার ছোট বোনকে রেডি করে দিচ্ছি, বা একটা সময় মা আমাদেরকে রেডি করে দিত। এখন ব্যাপারটা পুরো ঘুরে গেছে, এখন মা এসে বলে আমাকে একটু রেডি করে দে। আর এখন তো বোনদেরও পাওয়া যায় না, বোনের বিয়ে হয়ে গেছে, সারা বিশ্ব তো আমাদের হাতের মুঠোয়। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। এটা ছাড়া কোনো কারণ নেই। আগে আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করতাম, রাইট, তাই না? 3 কিলো পর পরে ভাষা চেঞ্জ, মানুষের মানে ক্যারেক্টার চেঞ্জ, মানুষের মননশীলতা চেঞ্জ। এটা কি জানো যে প্রতি 3 কিলো পর পরে মানুষের ভাষা চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, চেঞ্জ হয়। আমরা আমাদের কৃষ্টি কালচার নিয়ে ভালো ছিলাম, তখন এটা আমরা গ্লোবালাইজেশন করতে গিয়ে আমাদের ভিতরে আমরা আসলে একমুখী হয়ে গেছে এখন। আগে যেমন চারিদিকে চিন্তা করার একটা ব্যাপার ছিল, ওই জিনিসটা কমে হাতের মুঠোতে চলে এসেছে, হয়তো সহজ হয়ে গেছে, কিন্তু চারদিক থেকে মনে হচ্ছে আমরা বদ্ধ হয়ে যাচ্ছি। আর পলাশ ভাই, আমার মনে হয় কি ওই যে যেটা ক্রিয়েটিভিটি মানুষের ছিল না, ওই ক্রিয়েটিভিটিটা আমার মনে হয় এখন একদম মরে যাচ্ছে। আচ্ছা, তুমি ইচ্ছা করলে কি আলতা লেস ফিতা পড়তে পারো না? 100%। কয়জন দেয়? দেয় না, এটাই এটা সৌন্দর্য। একটা লেস ফিতা চুলে বাঁধার পরে বেনি করার পরে যে সৌন্দর্য, দুনিয়ার কোনো সৌন্দর্য মিলবে না, কোথাও নেই। বিশেষ করে বাঙালি মেয়েদের 100%। পায়ে আলতা মেখে যে দৌড়ানো,
এটা তো শুধু আমরা এখন চলে আসছে কবিতার ছন্দে আর একটা ভিজুয়ালে। এটার সত্যি দৃশ্যমান যে রূপটা, এটা যে কত সুন্দর। মানে প্রতিনিয়ত যে এটার চলাচল বা ব্যবহার সেই জিনিসটা কিন্তু এখন আর নাই। এখন হয়েছে কি যে আমার চরিত্রের প্রয়োজন হচ্ছে বা গানের সাথে লাগছে, নাচতেছে, তখন আমরা প্রপ দিচ্ছি, হিসেবে ব্যবহার করছি। কিংবা কোনো উপলক্ষ যদি থাকে তখন। এখন এখানে একটা ব্যাপার আছে, মনে করেন আমাকে বললো যে তুমি এরকম করো, আমি আজকে ওভাবে রেডি হয়ে আসলাম, আমাকে কি মানানসই লাগবে কিনা আমার চিন্তা হবে সেটাতে, না আমার ড্রেসের সাথে বলবে যাবে না কিনা। কেউ। হ্যাঁ আমরা কিন্তু বলি না তাই। না আমি এটাই বলছি যে আমি হয়তো রেডি হয়ে আসতে পারি, এখন চারপাশের মানুষ সেটা সেভাবে নিবে কিনা। Right, আমার যে বর্তমান যে ট্রেন্ডের সাথে গা ভাসিয়েছি আমরা, স্ক্রিপ্ট করা এখন, হ্যাঁ, আগে তো স্ক্রিপ্টটা ছিল না। হ্যাঁ সেটাই। তার সাথে আমি যাচ্ছে আমার কিনা। মতো যেমন খুশি তেমন সাজ, আগে কোনো স্ক্রিপ্ট নাই। ওই র বেনি পরে ব্যাপারটা। নানার বাড়ি যাচ্ছে, দাওয়াত খেতে যাচ্ছে, মা ধরে চুলে তেল দিয়ে বেনি পুড়িয়ে সুন্দর করে পায়ে ইটে দিয়ে সাজিয়ে দিচ্ছে। এখন চাইলেও দেয়া যাবে না, আমাদের আবার বাচ্চাদের আগে আমরা ফোঁটা পারবো দিত, দিতে, ফোঁটা ব্যাপারটা দিতে হবে না, এরকম। ফোঁটাগুলো দিত। এখন আরেকটা আমার মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু বলছেন, এখন আরেকটা অপশন চালু হওয়ার পরে যে আমরা কমেন্ট, আমরা যে যেমন ইচ্ছা তেমন আমরা কিন্তু কমেন্ট করার যে স্বাধীনতার ব্যাপারটা ডিজিটালাইজড হওয়ার পরে সেই স্বাধীনতা যখন বাড়লো, তখন আমার মনে হয় কি মানুষ সেটার সাথে সে কি কমেন্ট করতে পারে, সে কি ভাবছে, এটা ভাবতে গিয়ে না আমরা আমাদের ওই কনজাস্টেড হয়ে গেছি আমরা। রাইট নিজেদের যে একটা র ফিল যেটা আমরা ফিল ওটা থেকে করি, সরে গেছি। ওইটা থেকে আমরা না ওই যে কম্পিটিশন করছি যে ও এভাবে সাজছে আমিও ওভাবে সাজবো। ওই আমরা তো ব্যাপারটা চলে অনেক এসেছে। আসলে ঈদের স্বাদ, ঈদের গল্প, ছোটবেলার গল্প করলাম। এবারে আমি জানতে চাইবো দুজনের কাছেই প্রশ্ন, যে ঈদের তো বিশেষ বিশেষ স্পেশাল অনেক ধরনের রান্না বান্না হয়, ভাইয়া কতটুকু ভাবিকে সাহায্য করেন? আমি যদি কোরবানি ঈদ হয় তাহলে পুরোপুরি সাহায্য করি, কাটাকাটি থেকে শুরু করে। মানে রাঁধুনি না আমি শুধু ও টেস্ট? না না, রাঁধুনির ব্যাপারটা আমি আসলে আমি শিখিয়েছি তো ওকে, তা আমি এখন এক্সপায়ার হয়ে গেছি। বাহ হ্যাঁ, আমি ওকে শিখিয়েছি, কারণ আমার ফিয়ান্সি আমার চাইতে 14 বছরের ছোট। হ্যাঁ, তো ওকে আমি মানে শিখিয়েছি রান্না বান্না থেকে শুরু করে, ঢাকার মানুষ তো ওকে আমি রান্না বান্না প্রথমে শিখিয়েছি, শেখার পর এখন ও এত এক্সপার্ট হয়ে গেছে যে ওর রান্না ছাড়া কারো ভালো লাগে না। তো ওকে আমি শেখানো কিছু নয়, আমি আমাকে বলে যে কি রান্না করবো প্রতিদিন, শুধু ঈদ না প্রতিদিনই বলে থ্যাঙ্কস লট, এবং ঈদের দিনে তার রেসিপিগুলো সে যেভাবে সাজিয়ে দেয়, রান্না করে দেয়, আই এম প্লিজড, আর কিছু লাগে না জীবনে। মানে এটা কিন্তু ফাঁকিবাজি একটা চলে গেল, যে সে করতে হয় না, করে না এটা বলছো না, করতে হয় না। তাকে হেল্প করার কিছু নাই তো, সে উইলিংলি, হ্যাঁ, তবে হেল্প করলে মানে ভালো, কিন্তু সময় তো হয়ে ওঠে না। হ্যাঁ কাজের চাপে হয়তো হয় না, তবে বিশেষ বিশেষ দিনগুলোতে, ছুটির দিনগুলোতে আমরাও চাই Exactly, আমি আমাদের করি, হ্যাঁ, সঙ্গীরা আমাদেরকে সাহায্য করুক, একসাথে কাজগুলো করি, এটা ভালো লাগে। আমি শেয়ারিং ব্যাপারে আমি সত্য কথা বলি, যেটা আমি আমার নিজের খাবার পর আমি নিজে প্লেট ধুতে দ্বিধাবোধ করি না, আমি গোসল পরে আমি নিজের ওয়াশরুম থেকে আমার কাপড় চোপড় পরিষ্কার করতে দ্বিধাবোধ করি না। এটা সহধর্মিনীর সাথে আসলে পুরোটাই। একটা সাহায্যের ভিতর থাকতে পুরোটাই, হয়। হ্যাঁ, পুরোটাই আমি হেল্প করি, আমি তাকে সারাউন্ডিং, আমি প্রতিদিন 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা বলতে পারবো না, আমি 1 মিনিট হলে জল করি, চেষ্টা আমি থাকে help করি। প্রতিদিন যেন থাকে, করা যায়। হ্যাঁ, exactly। আপু কি কি রান্না করলেন এবার ঈদে? আমার রান্না করতে কিন্তু বেশ লাগে। অনেকে বলে যে না আমি রান্না পারি না, কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি এটা খুব art, রান্না একটা হ্যাঁ এটাও একটা কিন্তু আর্ট, রান্নার যে সেই ওই যে আমি কিভাবে কোন মশলা আমি কিভাবে দিচ্ছি, ওটাও কিন্তু একটা শৈল্পিকতা এটা একটা আমার কাছে শিল্পী। মনে হয়। শিল্পীদের কাজ এই জন্যই বলছি শৈল্পিকতাকে এটা রপ্ত একটা করা। শৈল্পিকতা, রান্না রান্না একটা পারাটাও অনেক বড় শিল্প। হ্যাঁ। আর অনেকে বলে কি যে আমি এটা একদম ঘোর বিরোধিতা করি, যে আর্টিস্টরা রান্না ভালো পারে না, অথবা আমি বলবো আর্টিস্টরা সবচেয়ে ভালো রান্না পারে, কিন্তু সময় হয়তো পায় না। সময় হয়তো পায় না, কিন্তু যখনই রান্না করে আপনি দেখবেন প্রত্যেকটা আর্টিস্টের রান্না খুব মজা হয়। এটা আমি দেখেছি, আমার যতটুকু আমি কাছের আমার যাদের সবার রান্না হয়তো কম করে, কিন্তু রান্না খুব এটা ভালো ছোঁয়া করে। থাকে। হ্যাঁ থাকে, ওইটা একটা শৈল্পিকতা, যে ওই মনের মাধুরী মিশিয়ে যায়, যেভাবে আমরা গান বানাই অথবা গান গাই, রান্নাটাও আমার কাছে মনে হয় যে সেরকমই। তাহলে আপনি আমরা মনের- একটু আপুর কণ্ঠে দুলেন একটু গান শুনি। আচ্ছা। মেঘলা আমার মন তুমি রোদ্দুর দিলে, অচেনা স্বপ্ন দিয়ে ভাসিয়ে আজ নিলে, মেঘলা আমার মন তুমি রোদ্দুর দিলে, অচেনা স্বপ্ন দিয়ে ভাসিয়ে
আজ নিলে আমি শুধু তোমারই আছি, তুমিও তেমনি, দুটি মন এক প্রাণ, ভালোবাসা এমনি মেখেলা আমার মন তুমি। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময়টুকু দিয়ে ধন্য করার জন্য। ধন্যবাদ। আমার তো আপনাদের সাথে সময়টা ভীষণ ভালো কেটেছে। আমি আশা রাখছি টিভি সেটের সামনে থাকা সকল দর্শকের আমাদের এই আনন্দ আড্ডা ভীষণ ভালো লেগেছে। আশা রাখবো আগামী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ, অবশ্যই। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে। আশা করছি আপনাদের ঈদের সময়গুলো ভীষণ ভালো কাটবে, ছুটিগুলো প্রিয়জনদেরকে নিয়ে ভীষণ আনন্দে মজায় কাটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মুবারক।